নির্বাচনের আগে ভার্চুয়াল দুনিয়ায় মনে হচ্ছিল জামায়াত যেন ক্ষমতায় আসছেই, তেমনটাই দেখাও যাচ্ছিল তাদের প্রস্তুতিতেও। অথচ ব্যালট বাক্স খুলতে পরিষ্কার হয়ে গেল একেবারে উল্টো ছবি। নির্বাচনে নিরঙ্কুশভাবে এগিয়ে গেল বিএনপি। তাহলে কি জামায়াত সত্যিই হেরে গেল, নাকি তারা অন্য কোনো হিসাব কষেই মাঠ ছাড়ল? অনেক বিশ্লেষকের মতে জামায়াত এই নির্বাচনকে তাদের ফাইনাল ম্যাচ হিসেবে দেখেনি। তাদের চোখ 2031 সালের দিকে। আগামী 5 বছর সংসদে বিরোধী দল হিসেবে তারা কথা বলবে, সরকারের ভুল ধরবে, ইস্যুভিত্তিক রাজনীতির মাধ্যমে নিজেদেরকে একটি দায়িত্বশীল দল হিসেবে তুলে ধরবে। এই সময়টাই হবে তাদের রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড। বিশ্লেষকরা বলছেন জামায়াতের নেতৃত্ব জানে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির ভুল করার সম্ভাবনা প্রবল, আর বিএনপি যতবার ভুল করবে ততবারই সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। তখন মানুষের সামনে বিকল্প হিসেবে তারা হাজির হতে চাইবে। আর এ কারণেই ৭৭ আসনকে জামায়াত পরাজয় হিসেবে নয়, বরং ভবিষ্যতের সিঁড়ি হিসেবেই দেখছে। মাঠ গোছানোর কাজ তারা অনেকটাই এগিয়েও রেখেছে। এবারের নির্বাচনটা অনেকটা ২০০৮ সালের সঙ্গে তুলনায় করা হচ্ছে। তখন টেলিভিশনের স্কোরবোর্ডে দেখে মনে হয়েছিল আওয়ামী লীগ হয়তো সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এবারও প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন বিএনপি হয়তো সেই ফলাফলকেও ছাড়িয়ে যাবে। বাস্তবে সেটি হয়নি, তবে কমও নয়। ২০০৮ সালে আওয়ামী লীগ পেয়েছিল ২৩০ আসন, এবার বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২ আসন, আর জামায়াত জোট পেয়েছে ৭৭টি। সংখ্যাটা এখানেই থেমে থাকছে না। ২০০৮ সালে বিএনপি যেখানে মাত্র ৩০টি আসন পেয়েছিল, জামায়াত এবারে তার দ্বিগুণেরও বেশি আসন ঘরে তুলেছে। এটি জামায়াতের ইতিহাসের সেরা সংসদীয় ফলাফল। নির্বাচনের আগের জনমত জরিপ, সামাজিক মাধ্যমের ট্রেন্ড সব মিলিয়ে ধারণা ছিল জামায়াত আরও ভালো করবে। কিন্তু ফলাফল প্রকাশের পর প্রশ্ন উঠেছে, এই ব্যবধান আসলে কেন? ফেসবুকের আলোচনা আর বাস্তব ভোটের ব্যবধান এত বড় কেন হলো? সব রাজনৈতিক দলই মেনে নিয়েছে নির্বাচন মোটের উপর গ্রহণযোগ্য হয়েছে। মাঝপথে কিছু ঘটনাও ঘটেছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে এমন ঘটনা নতুন কিছু নয়। এই বাস্তবতাও সবাই স্বীকার করেছে। এখন আসল আলোচনার জায়গাটা হলো, সম্ভাবনা থাকা সত্ত্বেও জামায়াত কেন তুলনামূলকভাবে কম আসন পেল, নাকি আদৌ তারা কিছু হারিয়েছে? জামায়াত জোট এরই মধ্যে কয়েকবার সংবাদ সম্মেলন করে বলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। অনেকগুলো আসনে তাদেরকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এরই মধ্যে ৩০টি আসনের ফল পুনর্গণনার জন্য তারা প্রমাণসহ নির্বাচন কমিশনে আবেদনও জানিয়েছে। প্রিয় দর্শক, এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান ইতিহাসে সেই বিখ্যাত উক্তিটি এলাম, দেখলাম আর জয় করলাম। এই নির্বাচনে যেন হুবহু তার উক্তিটি মিলে গেছে রাজনৈতিক যাত্রার সঙ্গে। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে তিনি যে স্থির নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন তা অনেক বিশ্লেষককেই অবাক করেছে। ২০০১ সালের পর ক্ষমতার যে দাপট ও হাওয়া ভবনের রাজনীতি দেখা গিয়েছিল, এবারের তারেক রহমানের যেন সম্পূর্ণ বিপরীত এক চরিত্র। তিনি জয় পেলেন, কিন্তু হুঙ্কার ছাড়েন নাই। আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে বিরল এক সমর্থনের বার্তা। ভারত, পাকিস্তান, কুয়েত সহ অনেকগুলো দেশ বৈরী প্রতিবেশী বিএনপিকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া। বার্তাটা পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বমঞ্চে তারেক রহমান নিজেকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। কিন্তু এখানে কি গল্পের শেষ হবে? একদমই না। বিএনপির সামনে এখন সবচাইতে কঠিন একটা অধ্যায় সামনে। ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া সহজ কাজ নয়। প্রশাসনের ভেতরে জমে আছে পুরনো জঞ্জালগুলো। মানুষ যে ২০০-র বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে, সে কেবল জয়ের ম্যান্ডেটই নয়, এটা পারফরমেন্সের ম্যান্ডেট। যদি বিএনপি আবার দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের পুরনো পথে ফিরে যায়, ভোটাররা এক মুহূর্ত দেরি করবে না তাদের প্রত্যাখ্যান করতে। আর ঠিক সেখানেই
দাঁড়িয়ে আছে জামাত, আর সেখানেই জামায়াতের প্রতীক্ষা বা অপেক্ষা। অনেকে বলছেন জামায়াত হেরেছে, কিন্তু রাজনীতি কি শুধুই হার জিতের খেলা? দাবার বোর্ডে অনেক সময় পজিশনটাই আসল। ৭৭টি আসন নিয়ে জামায়াত এখন সংসদের প্রধান বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে তারা কখনোই এককভাবে এত বড় অবস্থানে ছিল না। শেষ পর্যন্ত আবার সেই কথাতেই ফিরতে হয়। ফেসবুকের ভার্চুয়াল জগৎ আর বাস্তব রাজনীতির মধ্যে দূরত্ব এখনও অনেক। সামাজিক মাধ্যমে যা দেখা যায়, ব্যালট বাক্সে তার প্রতিফলন হয় না সব সময়। মানুষ শেষ পর্যন্ত বেছে নেয় শান্তি, স্থিতিশীলতা আর অভিজ্ঞতাকে। আগামী দিনগুলো তাই বাংলাদেশের রাজনীতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে বিএনপির জন্য শাসন ক্ষমতার পরীক্ষা, অন্যদিকে জামায়াতের জন্য বিরোধী রাজনীতির অগ্নি পরীক্ষা। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষজন, যারা আর সংঘাত নয়, শুধু শান্তিতেই বাঁচতে চায়। এখন দেখার বিষয় 2031 সালের আগে রাজনীতির স্রোত কোন দিকে মোড় নেয়। প্রিয় দর্শক, আমরা আপনার ভাবনাও জানতে চাই। নিশ্চয়ই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।